হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশানীর কেমিস্ট্রি চ্যানেলে সবাইকে ওয়েলকাম করি। তাহলে আমরা পড়ছিলাম ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গল মিডিয়ামদের জন্য স্পেশাল ক্লাস পি ব্লক এলিমেন্টসগুলো, গ্রুপ 15-এর যে মৌলসমূহগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করছিলাম। আমাদের ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, হাইড্রাইডের বিভিন্ন কি বলবো গঠন আকৃতি বা ধর্ম সেগুলো সম্পর্কে বা বিক্রিয়া, বিভিন্ন যৌগ তৈরি করা, ফসফিন, অ্যামোনিয়া, স্টিবাইন, বিসমুথাইন, এগুলো তৈরি করা আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছি। নেক্সট যেটা বলেছিলাম আমাদের পড়তে হবে হাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া হয়ে গেছে, এবার পড়তে হবে আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে বিক্রিয়াটা তোমাদের খুবই অল্প আছে, আর যেটুকু আমি এখানে লিখেছি সেইটুকু জানলেই শুধু হবে। আমরা হাইড্রাইডের ক্ষেত্রে পড়েছিলাম যে EH3, সেখানে আমরা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এইগুলো বসিয়ে এক একটা যৌগ আদ্র বিশ্লেষণের মাধ্যমে বা HCl যোগ করে তৈরি করছিলাম। অক্সিজেনের ক্ষেত্রে চিহ্নটা দেখো E2O5, দেখেছো E2O5 বা E2O3, তার মানে ই এর জায়গায় ধরো বসলো N2O5 বা N2O3, বা শুধু কি N তা নয়, সেই জায়গায় ফসফরাস বসতে পারে, তার মানে কি পি বসতে পারে, আর্সেনিক এস বসতে পারে, অ্যান্টিমনি এসবি, তারপর বিআই, বিসমাথ। তাহলে এই পাঁচটা প্রি ব্লক মৌলসমূহ এরা কিন্তু এই ই এর জায়গায় বসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড গঠন করছে। তার মানে সেই অক্সাইডগুলোর চিহ্ন হচ্ছে E2O3, E2O5, E equal to নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি অ্যান্ড বিসমাথ। ঠিক আছে, এবার দেখো এখানে ট্রাই অক্সাইডগুলোর আম্লিক চরিত্রের হ্রাস পেয়েছে। তার মানে এখানে দেখো N2O3 বা P4O6, AS4O6 এইভাবে দেখো দিয়েছে। এক্ষেত্রে বোঝাতে চেয়েছে ট্রাই অক্সাইড গুলো, মানে দেখো O3, O6 এগুলো ট্রাই অক্সাইড, তার মানে তিনটে করে অক্সিজেন আছে এরকম। এদের আম্লিক চরিত্র, অ্যাসিডিক ক্যারেক্টার, হ্রাসের ক্রম, তার মানে নাইট্রোজেন থেকে যত দেখো বিসমাথের দিকে গেছে, নাইট্রোজেন থেকে যত বিসমাথের দিকে গেছে তত কিন্তু আম্লিক চরিত্র হ্রাস পাচ্ছে, এইটুকু জেনে রাখলেই হবে। কিন্তু পেন্টঅক্সাইড গুলোর ক্ষেত্রেও দেখো আম্লিক চরিত্রের হ্রাসটা হচ্ছে N2 থেকে, মানে নাইট্রোজেন থেকে যত বিসমাথের দিকে গেছে বা স্টিবাইন বলো, এখানে যেটা আমি লিখেছি, তত কিন্তু পেন্টঅক্সাইড কেন বলছে 5টা করে অক্সিজেন, দেখেছো? এটা জাস্ট O10 মানে 5 into 2, P2O5 হতো, যদি P4O10 এর বদলে P2O5 দিতে সেম হতো। তাহলে পেন্টঅক্সাইড গুলোর আম্লিক চরিত্র হ্রাসের ক্রম ঠিক ট্রাই অক্সাইড গুলোর মতোই, কারণ N থেকে বিসমাথের দিকে বা স্টিবাইন বলো যার দিকেই হোক, কি হচ্ছে না আমাদের আম্লিক চরিত্র হ্রাস পাচ্ছে। তার মানে নাইট্রোজেনের সব থেকে বেশি আম্লিক চরিত্র, ট্রাই অক্সাইড আর পেন্টঅক্সাইড বোথের ক্ষেত্রেই। এইটুকু কিন্তু তোমাদের জাস্ট অক্সিজেনের সাথে বিক্রিয়া এইটুকু জানলেই হবে, এর থেকে বেশি জানার প্রয়োজন নেই। নেক্সট যেটা তোমাদের জানতে হবে যে নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণ। নাইট্রোজেন অস্বাভাবিক আচরণ করে কেন, তার কারণগুলো কি কি সেগুলো তোমাদের একটু জানতে হবে। নাম্বার 1 হচ্ছে দেখো N পরমাণুর আকার অত্যন্ত ছোট। নাইট্রোজেন অস্বাভাবিক আচরণ করে কারণ হচ্ছে নাইট্রোজেনের পরমাণুর আকারটা কিন্তু অত্যন্ত ছোট, সেই কারণে। এছাড়া এদের ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতা, আমরা তড়িৎ ঋণাত্মকতা, আয়ন এনথালপি এগুলো পড়েছি, এদের তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি হয়, আয়ন এনথালপিও এদের বেশি হয়। তারপর যোজ্যতা কক্ষে মানে কি সর্ববহিস্থ কক্ষে, যোজ্যতা কক্ষে মানে কি সর্ববহিস্থ কক্ষে কোনো ফাঁকা ডি অরবিটাল এদের থাকে না, এটা আমরা আগেই পড়েছি। তাহলে নাইট্রোজেন পরমাণুর আকারটা খুবই ছোট হয়, এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, আয়ন এনথালপি বেশি হয়। এছাড়া 4 নম্বর পয়েন্টস হচ্ছে যে যোজ্যতা কক্ষে বা সর্ববহিস্থ কক্ষ যেটাই বলো না কেন সেখানে কিন্তু কোনো ফাঁকা ডি অরবিটালস নেই। আর লাস্ট যেটা 5 নম্বর হচ্ছে যে 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে পি পাই যে বহু বন্ধন এরা গঠন করতে সক্ষম।
এরা কিন্তু বহু বন্ধন গঠন করতে খুব ভালো করে পারে। ঠিক আছে, পি পাই বহু বন্ধন গঠনে এরা সক্ষম হয়। এই 5টা আচরণ হচ্ছে এদের একটা অস্বাভাবিক আচরণ। নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণের কারণগুলো হচ্ছে এই 5টা কারণ। তাহলে যদি এক্সামে আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে এলে তোমরা ধরো 2 মার্কসের এলো, তাহলে তুমি 4টে পয়েন্টসই লিখে দিতে পারো, আর কারোর যদি 5টা পয়েন্টসই মনে থাকে তাহলে 5টা পয়েন্টসই লিখে দেবে। আর মিনিমাম তোমাকে 4টে পয়েন্টস কিন্তু লিখতেই হবে। নেক্সট দেখো আর একটা যেটা আমাদের পড়তে হবে, ডাইনাইট্রোজেন। ডাইনাইট্রোজেন বলতেই বুঝতে পারছো N2। ডাইনাইট্রোজেন মানে দুটো নাইট্রোজেন পরমাণু। 1772 খ্রিস্টাব্দে ড্যানিয়েল রাদারফোর্ড এই নাইট্রোজেন আবিষ্কার করেছিলেন। তাহলে নাইট্রোজেন কে আবিষ্কার করেছিলেন? ড্যানিয়েল রাদারফোর্ড 1772 খ্রিস্টাব্দে। মৌল অবস্থায় ইনি এটাকে কি করেছিলেন? দ্বিপরমাণুক মানে N2 গ্যাস রূপে অবস্থান করে। মৌল অবস্থায় কিন্তু যখন যৌগ তৈরি হয়নি, মৌল অবস্থাতেই এটা দ্বিপরমাণুক, যেটা হচ্ছে বলে N2 গ্যাস রূপে অবস্থান করে। N যেহেতু 2 দ্বিপরমাণুক, তাই জন্য একে ডাইনাইট্রোজেন বলা হয়। এটা কিন্তু একটা আদর্শ অধাতু। ধাতব চরিত্র কি হয়? নাইট্রোজেন থেকে বিসমাথের দিকে বাড়তে থাকে। নাইট্রোজেনের ধাতব চরিত্র সব থেকে কম, নাইট্রোজেনই সেই জন্য হচ্ছে আদর্শ অধাতু। কি বললাম? নাইট্রোজেনই হলো আদর্শ অধাতু। এবার দেখো এই যে আমাদের ডাইনাইট্রোজেন, এবার এটা আমরা ল্যাবরেটরিতে কিভাবে প্রস্তুত করব, ল্যাবরেটরি প্রিপারেশন কিভাবে হবে, পরীক্ষাগার প্রস্তুতি যেটাকে বলে বাংলাতে। ল্যাবরেটরিতে আমরা ধরো কি করব না, NH4Cl প্লাস NaNO2। তাহলে দেখো NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইট। অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইট কি করছে না, একদম সমমোল পরিমাণ, মানে দেখো দুটোই কিন্তু 1 অণু করে। হ্যাঁ, জলীয় দ্রবণ, এদের জলীয় দ্রবণকে যদি উত্তপ্ত করি, এদের মধ্যে দেখো একটা বিনিময় বিক্রিয়া ঘটছে। একটা হচ্ছে দেখো NH4Cl প্লাস NaNO2 করেছি, তাই তো? NH4Cl এর এই NH4টা কিন্তু NaNO2 এর NO2 এর সাথে যোগ হয়েছে, আর NaNO2 এর Na মানে সোডিয়াম কিন্তু এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, দেখেছো? তাহলে NH4Cl প্লাস NaNO2 মানে অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রাইটের সাথে বিক্রিয়া করে সমমোল পরিমাণে যদি এদের জলীয় দ্রবণ মানে অ্যাকুয়াস ব্র্যাকেটে লেখা আছে, এদের জলীয় দ্রবণকে যদি উত্তপ্ত করা হয় তাহলে একটা বিনিময় বিক্রিয়া ঘটে এবং কি হয় না, অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়। এবার সেটার জলীয় দ্রবণকে যদি আমি আরো হিট করি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা ডাইনাইট্রোজেন এবং 2 অণু জল পাই। তাহলে ডাইনাইট্রোজেন গ্যাস পাচ্ছি কোথা থেকে? ওই যে বিনিময় বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইটের জলীয় দ্রবণকে উত্তপ্ত করার ফলে অ্যামোনিয়াম নাইট্রাইট পেলাম, সোডিয়াম ক্লোরাইডও পেয়েছিলাম। সেই অ্যামোনিয়াম নাইট্রাইটটা যে পেয়েছিলাম, তাকে যদি আমি তার জলীয় দ্রবণকে হিট করলাম, হিট করাতে কিন্তু কি হলো না, ডাইনাইট্রোজেন গ্যাস উৎপন্ন হলো। তাহলে এইভাবে আমরা ল্যাবরেটরিতে কিন্তু ডাইনাইট্রোজেন তথা N2 গ্যাস প্রস্তুত করতে পারছি, তাই তো? আচ্ছা, নেক্সট আছে দেখো, নেক্সট কি বলছে দেখো, সামান্য NO আর HNO3 মানে নাইট্রিক অ্যাসিড আর NO, কিন্তু এটা নাইট্রিক অক্সাইড, এই দুটো কিন্তু উৎপন্ন হয়। এবার এই যে অশুদ্ধিটা, ডাইনাইট্রোজেন তো আমাদের চাই, এগুলোকে তো চাই না। এই যে সামান্য NO আর HNO3 উৎপন্ন হয়, এই যে মিশ্রণটা আমরা কি করি বলতো, পটাশিয়াম ডাইক্রোমেট যুক্ত, পটাশিয়াম ডাইক্রোমেট যুক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে চালনা করে এই যে একটা অশুদ্ধি থাকে তাকে আমরা রিমুভ করে দিই। কি করি না, ওই যে NO আর HNO3 এর একটা মিশ্রণ উৎপন্ন হয় সাথে, ওই পরীক্ষাগার পদ্ধতিতে
সেটাকে আমরা ওই মিশ্রণটাকে পটাশিয়াম ডাইক্রোমেট যুক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে চালনা করি। তার মানে কি একটা কেমিক্যাল রিয়াকশন হয়, ফলে সেই অশুদ্ধি দূর হয়ে যায়। এছাড়া ডাইনাইট্রোজেন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি দেখো। ডাইনাইট্রোজেন আমরা অ্যাজাইডের তাপ বিয়োজন দ্বারা, অ্যাজাইড কোনটাকে বলছে দেখো, NaN3, তিনটে করে নাইট্রোজেন আছে দেখো, সাথে সোডিয়াম আছে, সেই যৌগটাকে বলছে সোডিয়াম অ্যাজাইড। এই অ্যাজাইডের তাপ বিয়োজন দ্বারা আমরা কিন্তু ডাইনাইট্রোজেন প্রস্তুত করতে পারছি। দেখো এখানে 2NaN3 মানে সোডিয়াম অ্যাজাইড, সোডিয়াম N3, তার মানে কি N3 এটা হচ্ছে অ্যাজাইড, এর আমি তাপ বিয়োজন করছি, হিট দিচ্ছি, তখন কিন্তু সোডিয়াম আলাদা হয়ে যাচ্ছে এবং 3 অণু ডাইনাইট্রোজেন গ্যাস আমরা পেয়ে যাচ্ছি। বা বেরিয়াম অ্যাজাইড, BaN3 এর হোল 2, তাহলে 3 অণু, এখানেও কিন্তু আমরা N2 গ্যাস পেয়ে গেলাম। কিসের দ্বারা? এই অ্যাজাইডের তাপ বিয়োজন দ্বারা। সোডিয়াম অ্যাজাইড হতে পারে, বেরিয়াম অ্যাজাইড হতে পারে, ঠিক আছে। তাহলে এইভাবেও আমরা কিন্তু পরীক্ষাগারের মধ্যে আর কি, এটা কিন্তু পরীক্ষাগার প্রস্তুতির মধ্যেই পড়ছে। তাহলে পরীক্ষাগার প্রস্তুতির মধ্যে 1 নম্বরটা ছিল আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড আর তোমার সোডিয়াম নাইট্রাইডের আমরা জলীয় দ্রবণটাকে উত্তপ্ত করে বিনিময় বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াম নাইট্রাইড উৎপন্ন করছি, তাকে আবার উত্তপ্ত করে আমরা ডাইনাইট্রোজেন গ্যাস পাচ্ছি, আর অ্যাজাইডের তাপ বিয়োজন দ্বারাও কিন্তু আমরা পাচ্ছি। নেক্সট আমাদের যেটা পড়তে হবে শিল্প পদ্ধতি। শিল্প পদ্ধতি, তাহলে পরীক্ষাগার পদ্ধতি হলো ডাইনাইট্রোজেন প্রস্তুতির, এবার আসছি শিল্প পদ্ধতিতে। শিল্প প্রস্তুতি কি হয় বলতো, এখানে বাণিজ্যিক প্রয়োজনে বায়ুকে জুল থমসন প্রক্রিয়ায় শীতল করে তরলে পরিণত করা হয়। তাহলে বায়ুকে কি করা হয়? ঠান্ডা করা হয়, ঠান্ডা করে লিকুইড করে দেওয়া হয়। পরে তরল আবার বায়ুর আংশিক পাতন, হয়। সেই যে বায়ুটাকে আমরা তরল করে দিলাম, সেই তরল বায়ুটার আংশিক পাতন ঘটে। কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট N2 প্রথমে পাতিত হয় এবং পৃথক হয়ে যায়। প্রথমে কি হয়? তাহলে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট ডাইনাইট্রোজেন পাতিত হচ্ছে এবং পৃথক হয়ে যাচ্ছে, আর অধিক স্ফুটনাঙ্ক বিশিষ্ট ডাইনাইট্রোজেন পাতন পাত্রে পড়ে থাকে। তাহলে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট N2 প্রথমে পাতিত হচ্ছে আর পৃথক হয়ে যায়, আর যদি তাদের স্ফুটনাঙ্ক বেশি হয়, সেই অধিক স্ফুটনাঙ্ক বিশিষ্ট ডাইনাইট্রোজেনটা পাতন পাত্রেই পড়ে থাকে। এবার দেখো ডাইনাইট্রোজেনের ভৌত ধর্ম। ডাইনাইট্রোজেনের কিছু ভৌত ধর্ম আছে, তার মধ্যে দেখো এটা হচ্ছে বর্ণহীন হয়, গন্ধ নেই, এর স্বাদও নেই। বর্ণ নেই, গন্ধহীন, স্বাদ ছাড়া একটা গ্যাস হচ্ছে ডাইনাইট্রোজেন। এর দুটো আইসোটোপ আছে, N2 এর দুটো আইসোটোপ, একটা N14, একটা N15। এরা জলে অত্যন্ত কম দ্রাব্য হয়, খুবই কম দ্রাব্য হয়, এদের গলনাঙ্ক কিন্তু খুবই কম হয়, এদের গলনাঙ্ক কিন্তু খুব কম হয়। N2 কিন্তু তোমার তিরস চুম্বকীয় হয়, N2 আবার তিরস চুম্বকীয় হয়। কেন হয় না? এছাড়া কিন্তু এরা তিরস চুম্বকীয় প্রকৃতির হয়, কারণ এতে উপস্থিত যে সবকটা ইলেকট্রন, এর মধ্যে যত ইলেকট্রন আছে সবকটা ইলেকট্রন কিন্তু একদম পেয়ার্ড অবস্থায় থাকে। এরা কিন্তু সিঙ্গেল মানে অযুগ্ম অবস্থায় থাকে না, আনপেয়ার্ড অবস্থায় থাকে না, এরা সব সময় পেয়ার্ড অবস্থায় থাকে। কখনো তুমি এদের একা দেখতে পাবে না, সব সময় কিন্তু এরা জোড়ায় জোড়ায় থাকে, তার মানে যুগ্ম ভাবে থাকে, 2, 4 এইভাবে থাকে, কখনো এক সিঙ্গেল থাকে না। সেই কারণে N2 হচ্ছে তড়িৎ চুম্বকীয়। N2 অণু তিরস চুম্বকীয়, আর N2 অণুটা তিরস চুম্বকীয় হয়, আর গলনাঙ্ক এদের খুবই কম হয়। জলে এরা অত্যন্ত কম দ্রাব্য হয়। দুটো আইসোটোপ আছে, N14 আর 15। এরা বর্ণ ছাড়া, স্বাদ ছাড়া, গন্ধ ছাড়া একটা গ্যাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডাইনাইট্রোজেনের ভৌত ধর্ম। নেক্সট চলে যাচ্ছি আমরা রাসায়নিক ধর্মে। রাসায়নিক ধর্মে কি বলছে দেখো, রাসায়নিক ধর্মে বলছে যে
ডাই নাইট্রোজেন হচ্ছে সাধারণ উষ্ণতায় একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। এটা কিন্তু যখন একদম নর্মাল টেম্পারেচার তখন কিন্তু N2 একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস, কারণ এই নাইট্রোজেন যে একটা বন্ধন একটা মানে বন্ধন বিয়োজন এনথালপিটা খুব বেশি। উচ্চ একটা বন্ধন বিয়োজন এনথালপির জন্য N2 অণুকে বিয়োজিত করে দুটো N পরমাণুতে পরিণত করতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। এই কারণেই সাধারণ উষ্ণতায় কিন্তু N2 একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। আবার বলছি, N ট্রিপল বন্ড N এই বন্ধনের উচ্চ যে বন্ধন বিয়োজন এনথালপিটা, সেই বন্ধন বিয়োজন এনথালপিটা কিন্তু যেহেতু আছে সেটা খুব উচ্চ হয়। সেই কারণে N2 অণু কি করে, N2 কি করে অণুকে বিয়োজিত করে দুটো N পরমাণুতে পরিণত করতে প্রচুর শক্তির প্রয়োজন হবে। সেই কারণে N2 হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। এছাড়া N2 কিন্তু লিটমাস বর্ণের কোনো পরিবর্তন ঘটায় না। লিটমাস বর্ণের কোনো পরিবর্তন ঘটায় না। এছাড়া তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা যত বাড়াবো আমাদের এই ডাইনাইট্রোজেন গ্যাসের সক্রিয়তাটা, অ্যাক্টিভিটিটা তত বৃদ্ধি পায়। তাহলে এগুলো ছিল আমাদের রাসায়নিক ধর্মের মধ্যে। ঠিক আছে, দাঁড়াও সেকেন্ড। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, এবার দেখো আমরা কিছু রিঅ্যাকশন করব। সেটা হচ্ছে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। দেখো লিথিয়ামের সাথে দেখো 6 অণু লিথিয়ামের সাথে আমি এখানে যেটুকু লিখেছি তোমরা সেইটুকুই পড়বে, মানে পড়তে পারো তোমাদের যদি মনে হয়ে থাকে, কারণ আমি বলছি যে এই যেটা পিডিএফটা দেব সেটা পড়বেই তো অবশ্যই, কিন্তু বই অবশ্যই ফলো করবে, বই ফলো করবে না বলছি না, এখান থেকেও পড়বে বই থেকেও পড়বে, তাহলে তোমাদের আরো জ্ঞান বাড়বে। আর যারা সেই শর্ট টাইমে পড়ো না, অনেকে আছে দেখবে যে পরীক্ষার আগে আগে সেই পড়ে চলে গেলে, তাদের জন্য কিন্তু শুধু পিডিএফটা পড়লেই যথেষ্ট। আর যারা খুব মানে ডিটেলসে পড়তে চাও, ভালো করে জানতে চাও সবকিছু, তাদের যারা পরীক্ষার জন্য, মেইন তো আমাদের উদ্দেশ্য পরীক্ষার জন্য পড়া নয়, আমাদের জানাটা উদ্দেশ্য। তাহলে আমাদের জানার জন্য যদি কেউ পড়তে চাও তাহলে কিন্তু পিডিএফ নোট অবশ্যই পড়বে, তার সাথে কিন্তু টেক্সট বুকও অবশ্যই ফলো করবে। টেক্সট বুকও অবশ্যই ফলো করবে। আর অনলি এক্সামের জন্য কিন্তু এইটুকুই যথেষ্ট। আচ্ছা, তাহলে দেখো সক্রিয় ধাতু যেমন লিথিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ লিথিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এগুলো তো সবই সক্রিয় ধাতু। এছাড়া কি অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, এগুলো সবই সক্রিয় ধাতু। এদের সাথে ডাইনাইট্রোজেন বিক্রিয়া করছে এবং আমরা হিট দিচ্ছি, তখন দেখো লিথিয়াম নাইট্রাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কিন্তু একদম এক্সোথার্মিক, মানে তাপমোচী বিক্রিয়া। ধাতব যে নাইট্রাইড গুলো সেগুলো কিন্তু আয়নীয় যৌগ হয়। লিথিয়াম নাইট্রাইড বা ক্যালসিয়ামের সাথে যখন ডাইনাইট্রোজেন কে উত্তপ্ত করছি আমরা, তখন কিন্তু ক্যালসিয়াম নাইট্রাইড পাচ্ছি। যখন ম্যাগনেসিয়ামের সাথে করব ম্যাগনেসিয়াম নাইট্রাইড পাবো। এই যে ধাতব যৌগ তৈরি হচ্ছে, লিথিয়াম নাইট্রাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ক্যালসিয়াম নাইট্রাইড, বা অ্যালুমিনিয়ামের সাথে যদি হয় অ্যালুমিনিয়াম নাইট্রাইড, তাহলে এই যে ধাতব যৌগগুলো এগুলো কিন্তু আয়নীয় যৌগ হয়। আর একটা কথা হচ্ছে, এই যে বিক্রিয়াটা এটা কিন্তু অত্যন্ত এক্সোথার্মিক হয়, মানে তাপমোচী বিক্রিয়া হয়। নেক্সট চলো দেখি, এটা তো হলো আমাদের সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। নেক্সট চলো দেখছি আমরা অধাতু যেগুলো আছে, অধাতু কারা আছে, আমরা সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে নিয়েছি। এবার জানবো অধাতুর সাথে বিক্রিয়া। অধাতুর সাথে বিক্রিয়ায় দেখো নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করেছে, তাহলে ডাইনাইট্রোজেনের সাথে, নট নাইট্রোজেন, ডাইনাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করেছে। বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, কত ডিগ্রি কত কেলভিন টেম্পারেচারে উত্তপ্ত করেছে, 2273 থেকে 3273 কেলভিন টেম্পারেচারে এরা ডাইনাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে, দেখো 2 অণু নাইট্রিক অক্সাইড উৎপন্ন করেছে, 2 অণু নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করেছে। এই বিক্রিয়ার সাহায্যে
বার্কল্যান্ড আইট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন করা যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের বোর্ডের এক্সামের জন্য, এইচএস এর জন্য। তাহলে কোন বিক্রিয়ার সাহায্যে, তোমাকে বিক্রিয়াটাও লিখে দিতে পারে অথবা অন্যটাও লিখতে পারে, যে বিক্রিয়াটা লিখে দিয়ে এই বিক্রিয়ার সাহায্যে কোন পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন করা যায়, বা কোন বিক্রিয়ার সাহায্যে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন করা যায়, এরকম কোশ্চেনও দিতে পারে। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন ফর বোর্ড এক্সাম। তাহলে ডাইনাইট্রোজেন আর অক্সিজেন এই এত কেলভিন টেম্পারেচারে আমরা হিট করে কি করলো না, রিঅ্যাক্ট করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো। এটা সাহায্যে বার্কল্যান্ড আইট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন করা হয়। এছাড়া দেখো আমরা যেটা তোমরা আগে পড়েছিলে হয়তো, এটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। ডাইনাইট্রোজেনের সাথে আমাদের একটা গেল অক্সিজেনের সাথে, আর একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে দেখো মানে এখানে কিন্তু এই যে 200 এটিএম চাপ, হ্যাঁ 200 এটিএম চাপে 700 কেলভিন উষ্ণতা লাগে এই রিয়াকশনটা করার জন্য। এই রিয়াকশনটা করার জন্য তাহলে কি লাগে না, 200 এটিএম চাপ লাগে, 700 কেলভিন, এইগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে বাবা, ঠিক আছে? তাহলে 700 কেলভিন টেম্পারেচার লাগবে। এখানে FeO, হ্যাঁ এখানে FeO কি করছে না, আমাদের অনুঘটক রূপে কাজ করে। এটা যখন আমরা পৃষ্ঠতলীয় রসায়ন পড়েছিলাম, অনুঘটকে কিন্তু পড়েছিলাম, দেখবে ক্লাসগুলো করলেই বুঝতে পারবি। তাহলে Fe হচ্ছে এখানে অনুঘটক, আর MO মানে মলিবডেনাম, মলিবডেনাম কিন্তু এখানে প্রমোটার মানে উদ্দীপক হিসেবে কাজ করে, যাতে রিয়াকশন রেটটা আরো বেশি হয়, যাতে বিক্রিয়াটা আরো দ্রুত গতিতে হতে পারে, সেই কারণের জন্য। নাইট্রোজেন, এই ডাইনাইট্রোজেন তাহলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে 200 এটিএম চাপে 700 কেলভিন তাপমাত্রায়। নেক্সট দেখো যৌগের সাথে বিক্রিয়া। যৌগের সাথে বিক্রিয়া, যৌগের সাথে বিক্রিয়ায় কি বলছে দেখো, কোকের উপস্থিতিতে অ্যালুমিনার সাথে বিক্রিয়া একটা তোমাদের ছিল, কিন্তু ওটা পড়ার দরকার নেই আমার মতে, ওটা কিন্তু তোমাদের দরকার নেই। তোমাদের ক্যালসিয়াম কার্বাইড যেটা আমি লিখেছি দেখো এখানে, সেটা পড়লেই হবে, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়াটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে বোর্ড লেভেলে, কিন্তু বেঙ্গলি মিডিয়ামের জন্য বলছি, এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বাইড, এই যে রিয়াকশনটা ডাইনাইট্রোজেনের সাথে ক্যালসিয়াম কার্বাইডের রিয়াকশন, এখান থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। এটা কিন্তু রিয়াকশনটা খুব ভালো করে করবে। এই ডাইনাইট্রোজেনের মধ্যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে দেখো CaC2 এর সাথে ডাইনাইট্রোজেন বিক্রিয়া করছে 1273 কেলভিন, কত একটা উচ্চ তাপমাত্রা লাগছে দেখো। এরা কি উৎপন্ন করে জানো, ক্যালসিয়াম সায়ানাইড CaCN2 আর সাথে কার্বন, এর মিশ্রণটাকে বলে, এই দুটো যে উৎপন্ন হলো, ক্যালসিয়াম সায়ানাইড একটা যৌগ উৎপন্ন হয়েছে, কার্বন উৎপন্ন হয়েছে, এই দুটোকে বলে নাইট্রোলিম। এই যে মিশ্রণটা, এই মিশ্রণকে বলে নাইট্রোলিম। কার্বনের একটা ধূসর মানে ক্যালসিয়াম সায়ানাইড আর কার্বনের একটা ধূসর মিশ্রণ যে উৎপন্ন হয়েছে, এই মিশ্রণটাকে বলে নাইট্রোলিম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার এই ক্যালসিয়াম সায়ানাইড আবার জলের সাথে বিক্রিয়া করে কি করে জানো তো, আদ্র বিশ্লেষিত হয়ে যায় সহজেই। এই যে ক্যালসিয়াম সায়ানাইড উৎপন্ন হলো, এটা খুব সহজে আদ্র বিশ্লেষিত হয়ে গিয়ে কি করে, ক্যালসিয়াম কার্বনেট আর অ্যামোনিয়ার সাথে উৎপন্ন করছে, ক্যালসিয়াম কার্বনেট এবং সাথে অ্যামোনিয়া উৎপন্ন করছে, ঠিক আছে? অ্যামোনিয়া উৎপন্ন হয়ে গেল। এবার কি হয় দেখো, এই ক্যালসিয়াম সায়ানাইড সাথে কার্বন ডাই অক্সাইড আর জল, এবার এছাড়া এরা কি করে, একটা হচ্ছে জলীয় বাষ্প মানে সহজেই ক্যালসিয়াম সায়ানাইডটা কি হয়, সহজে আদ্র বিশ্লেষিত হয়ে গেল, তাই তো, হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। তাছাড়াও এই ক্যালসিয়াম সায়ানাইডটা কার্বন ডাই অক্সাইড আর জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনের সাথে ইউরিয়া উৎপন্ন করে। তাহলে এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়াটা পুরোটাই কিন্তু খুব ভালো করে পড়বে।
ঠিক আছে, তাহলে আবার একটাও লিখেছি দেখো, যে ক্যালসিয়াম সায়ানাইড আর কার্বনের মিশ্রণকে বলে নাইট্রোলিম। নাইট্রোলিম, যেটা কি হিসেবে ব্যবহার করা হয়? সার হিসেবে ব্যবহার করা হয়। আবার বলছি, ক্যালসিয়াম সায়ানাইড আর কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে, যাকে আমরা সার হিসেবে ব্যবহার করি। নেক্সট আছে দেখো সক্রিয় নাইট্রোজেন। তোমাদের সক্রিয় নাইট্রোজেন আছে, আর একটা আছে ডাই নাইট্রোজেনের ব্যবহার। তাহলে সক্রিয় নাইট্রোজেন কি বলছে দেখো, কম চাপে কাকে সক্রিয় নাইট্রোজেন বলবো? সেটা হচ্ছে কম চাপটা, আমরা প্রেসারটা কম দেব। কম চাপে ডাই নাইট্রোজেন মানে N2 গ্যাসের মধ্যে দিয়ে যদি তড়িৎক্ষরণ ঘটাই, তাহলে ওই গ্যাস থেকে একটা মৃদু হলুদাভ গোলাপি আলোর বিকিরণ চলতে থাকে। তাহলে ওই গ্যাস থেকে কি হতে থাকে? মৃদু হলুদাভ গোলাপি আলোর বিকিরণ চলতে থাকে। তড়িৎক্ষরণ বন্ধ হলেও বিকিরণ কিন্তু হতে থাকে। তড়িৎক্ষরণ বন্ধ হলেও বিকিরণ হতে থাকে। এই দীপ্তিমান নাইট্রোজেন সাধারণত সাধারণ যে আমাদের নাইট্রোজেন সেটা অপেক্ষা অনেক বেশি সক্রিয় হয়। আবার বলছি, চাপ কমে যদি ডাইনাইট্রোজেন গ্যাসের মধ্যে দিয়ে তড়িৎক্ষরণ ঘটানো হয়, তাহলে গ্যাসটা থেকে একটা মৃদু হলুদাভ গোলাপি আলোর বিকিরণ চলতে থাকে। তড়িৎক্ষরণ যদি আমি বন্ধ করে দিই, তাহলেও কিন্তু সেই বিকিরণ চলতে থাকে। এই যে একটা কি বলবো, দীপ্তিমান বলতে পারো, গ্লো ভাব যেটাকে বলছি, গ্লোয়িং একটা ভাব তৈরি হয়। সেই গ্লোয়িং ভাবটা মানে গ্লোয়িং একটা ব্যাপার আসে সেই নাইট্রোজেনের মধ্যে, সেটা কিন্তু সাধারণ নাইট্রোজেন অপেক্ষা অনেক বেশি সক্রিয় হয়। একেই বলে সক্রিয় নাইট্রোজেন। সক্রিয় নাইট্রোজেনও কিন্তু এই টপিকটাও কিন্তু তোমাদের বোর্ড লেভেলে খুবই ইম্পর্টেন্ট। দেখো অ্যাসিটিলিন, অ্যাসিটিন মানে নাইট্রোজেন, সক্রিয় নাইট্রোজেন ক্যাপিটাল ইন। অ্যাসিটিলিনের সাথে সক্রিয় নাইট্রোজেন বিক্রিয়া করে দেখো সায়ানোজেন উৎপন্ন করছে সাথে হাইড্রোজেন। এই রিঅ্যাকশন গুলো একটু পড়ে রাখবে ফর এক্সাম্পল। মিথেনের সাথে সক্রিয় নাইট্রোজেন বিক্রিয়া করে হাইড্রোজেন সায়ানাইড এবং 3 অণু হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এই ছোট ছোট রিঅ্যাকশন গুলো কিন্তু যে কোনো একটা তোমরা মনে রাখতে পারো যদি দুটো মনে রাখতে না পারো। ঠিক আছে, তোমরা এইভাবে করছো। ডাই নাইট্রোজেনের ব্যবহার, আজকের লাস্ট টপিক হচ্ছে এই ডাই নাইট্রোজেন। আমরা পড়ছি যে এটার ব্যবহার কোথায়। নিম্ন তাপমাত্রা সৃষ্টির জন্য তরল ডাই নাইট্রোজেন প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এই ফার্স্ট পয়েন্টটা কিন্তু মানে যদি 2 নম্বর আসে ডাই নাইট্রোজেন ব্যবহার, যদি 2 নম্বর আসে ফার্স্ট পয়েন্ট সাথে বাকি যে দুটো পয়েন্ট লিখেছি তার মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা লেখো, কিন্তু ফার্স্ট পয়েন্টটা কিন্তু তোমাদের লিখতেই হবে। ওই পয়েন্টসটা কিন্তু লিখতেই হবে। সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রা সৃষ্টির জন্য তরল ডাই নাইট্রোজেন প্রচুর পরিমাণে ব্যবহার হয়। কিসের জন্য? নিম্ন তাপমাত্রা সৃষ্টির জন্য তরল ডাই নাইট্রোজেনটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এছাড়া গ্যাস থার্মোমিটার প্রস্তুত করতে, যৌগের শিল্প উৎপাদনে। আর যদি বলে ডাই নাইট্রোজেনের একটাই ব্যবহার লেখো, তাহলে কিন্তু ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, ডাই নাইট্রোজেনের একটাই ব্যবহার চাইলে 1 মার্কস থাকলে ফার্স্ট পয়েন্টটাই শুধু লিখবে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্টটা একদমই মিস করবে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টারটারই অ্যামোনিয়া পড়াবো। ঠিক আছে, অ্যামোনিয়া পড়াবো। এই পিডিএফটা তোমাদের ডেসক্রিপশনে দেয়া থাকবে, ওখান থেকে চেক করে নেবে। আর আগের ক্লাসে ডেসক্রিপশনে পিডিএফ তো দিয়ে দিয়েছি, সাথে কিন্তু পার্ট 1 পি ব্লক এলিমেন্টের পার্ট 1 আর পার্ট 2 এর লিংকটাও সাথে দিয়ে দিয়েছি। যারা এখনো ক্লাসটা করোনি তারা অবশ্যই ক্লাসটা করে নিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের কেমিস্ট্রি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, বাই।